বুড়ো কাকে বললেন গিন্নি? বাড়িতে অনেক আয়না আছে কর্তা, যে কোনো একটাই যেয়ে নিজের থোবড়া দেখে আসুন। সকলের সামনে আয়েশা সরকার তানভীর সরকারের ইজ্জতের ফালুদা করে দেয়। অবশ্যই এটা নতুন কিছু নয়। সেই যুবক বয়স থেকে তানভীর সরকার বরাবরই আয়েশা সরকারের কাছে অপমানিত হয়ে আসছে। পুরান ঢাকার মেয়ে হওয়ার ফলে আয়েশা সরকারের কলেজে যেন একটু বেশি বড়। কাউকে পরোয়া করা যেন তার ডিকশনারিতেই নেই। তানভীর সরকারও তার সামনে কিছু বলতে পারে না। আমি প্রধানমন্ত্রী গিন্নি। এখন কি আমি নাচবো? সাইডে দাঁড়ান। আয়েশা সরকার সুবাকে নিয়ে ভেতরে যেতে থাকে, আর তামিম এবং তানভীর সরকার বাইরেই দাঁড়িয়ে থাকে, যেন তাদের কোনো পাত্তাই নেই এই বাড়িতে। সদর দরজায় যেয়ে আয়েশা সরকার আবারও পিছু ফিরে তাকায়। ভেতরে আসার জন্য কি ইনভাইটেশন পাঠাতে হবে কর্তা? আয়েশা সরকারের কড়া চোখের চাউনি দেখে তানভীর সরকার কোনো কথা না বলে ছেলের হাত ধরে ভেতরে আসতে থাকে। আব্বাজান, ধন্যবাদ। তানভীর সরকার তামিমের কাঁধে হাত দেয়। শোভা আমারও মেয়ে, মেয়ের জন্য এতটুকু করাই চাই। মুহূর্তের মধ্যে তামিম যেন সঠিক খুঁজে পেল। তার আব্বা তার সাথে আছে, আর কি চাই। তামিম হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে। তামিমকে দাঁড়াতে দেখে তানভীর সরকারও দাঁড়িয়ে পড়ে। তামিম কিছু না বলে তানভীর সরকারকে জড়িয়ে ধরে। তানভীর সরকারও ছেলের মনের অনুভূতি বুঝতে পারে। ছেলে মেয়ে বড় হলে তার সব থেকে বড় বন্ধু হয় তার বাবা মা। তানভীর সরকারও তামিমের সব থেকে বড় বন্ধু বলা চলে। তানভীর সরকার বুঝতে পারে নিজের প্রিয়তমা স্ত্রীর করুণ দৃশ্য দেখা কোনো স্বামী সহ্য করতে পারে না। আর সে যদি হয় তামিমের মতো বউ পাগল মানুষ, তাহলে তো আরোই নয়। তামিম এতক্ষণ একদম সিংহের মতো থাকলেও তার আব্বার সামনে আর নিজেকে ধরে রাখতে পারে না। তানভীর সরকার চোখ বন্ধ করে ফেলে। দীর্ঘ 11 বছর পর আজকে আবারও তার কাঁধ ভিজে যাচ্ছে তামিমের চোখের পানিতে। সে 11 বছর আগে শেষবার যখন তামিম কেঁদেছিল, তখন তানভীর সরকার ছিল অচল। শুধু অনুভব করা ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু আজকে তানভীর সরকার সচল, সে সুস্থ। আজকে আর তামিম একা নয়, তার আব্বাজান আছে তার সাথে। দীর্ঘ 11টি বছর পর তার তানভীর সরকার তার ছেলেকে কাঁদতে দেখলো। বুকে যেমন হাহাকার ছিল, ঠিক তেমনই স্বস্তিও বয়ে চলছিল। সুভা চলে যাওয়ার পরও তামিম কেঁদেছিল, কিন্তু সেটা তানভীর সরকারের আড়ালে। আজকে তামিম আবারও কাঁদলো, কিন্তু আজ আর আড়াল নয়। তানভীর সরকার মন শক্ত করে ফেলে। তামিমকে সে আর কাঁদতে দিবে না, এক চুল পরিমাণও নয়। বাবাজান, আপনি আমার সিংহ, এমন নেতিয়ে পড়া স্বভাব আপনার সাথে যায় না। তামিম তার আব্বাজানকে ছেড়ে নিজের চোখের পানি মুছে ফেলে। তানভীর সরকার তামিমের কপালে চুমু দেয়, আর কাঁধে হাত রেখে তাকে বোঝাই সে সবসময় তার সাথে আছে। 11 বছর আগে আমি ছিলাম না আপনার সাথে, সেটার আক্ষেপ আমার সারা জীবন থাকবে। কিন্তু এখন আমি আছি, আপনার আব্বাজান সাথে আছে আপনার। তামিম তার আব্বাজানের হাত ধরে খুব শক্ত করে, আব্বাজান, আমি আজকে আপনার ছেলে নই, সুবার স্বামী হিসেবে বলতাছি, কাউকে ছাড়বো না। তানভীর সরকার তামিমের হাতে চুমু দেয়, আর তার হাত ধরে ভেতরে যেতে থাকে। কিন্তু তার মন আবারও অশান্ত হয়ে যায়। তামিম যে আবারও তার চিরচেনা ভয়ঙ্কর রূপে ফিরবে, এটা সে আগেই আন্দাজ করে ফেলেছিল। যখন তামিম আসার আগে সুবার হেলথ কন্ডিশন তানভীর সরকারকে জানিয়েছিল, সুবার হুটহাট করে রেগে যাওয়া, জিনিসপত্র ছুঁড়ে মারা, পথ ভুলে যাওয়া, কোনো কিছু ঠিক মতো মন মতো রাখতে না পারা, এই সবই তার রোগের লক্ষণ। এখন তেমন একটা সমস্যা না হলেও ইনজেকশনের প্রভাব কেটে যাওয়ার পরপরই সুবার অবস্থা আরো খারাপ হবে বলে ডাক্তার আগে থেকেই তামিমকে জানিয়ে রাখে। শরীরের কোষগুলোর অবসর ভাব কেটে গেলেই সুবা বুঝতে পারে তার ভেতরে কিরকম যন্ত্রণা হচ্ছে। শরীরে অসহ্য ব্যথা হবে, একটু আগে কি বলেছে সেটাও ভুলার সম্ভাবনা থাকবে। কিন্তু এই সমস্যাগুলো খুব বেশি দিন স্থায়ী হবে না। ঠিকমতো ট্রিটমেন্ট আর মেডিসিন চললেই 2 থেকে 2.5 মাসের মতো সময় লাগবে সুবার পুরোপুরি সুস্থ হতে। তামিম পুরো বিষয়টি তার আব্বাকে জানালে উনি তাদের বাংলাদেশ আসার জন্য তাড়া লাগায়। তাই তামিম সোজা হসপিটাল থেকে কয়েক ঘন্টার ব্যবধানে সুবাকে নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা দেয়। 15 থেকে 20 মিনিট পর তামিম আর তানভীর সরকারের ভিতরে এসে দেখে আয়েশা বেগম চুপচাপ বসে আছে, তার চোখ দুটো মোটামুটি লাল। সুবা নেই পাশে। তামিম মনে মনে ধারণা করে সুবা আবার কিছু করলো কিনা। তামিমকে দাঁড়িয়ে যেতে দেখে তানভীর সরকার তার কাঁধে হাত রাখে, চোখ দিয়ে আস্তে করে, ভয়ের কিছু নেই। তামিম আয়েশা সরকারের কাছে যেতে আয়েশা সরকারের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তামিম হাঁটু পেরে তার মায়ের সামনে বসে। আম্মা জান। আয়েশা সরকার তামিমের হাত দুটো শক্ত করে ধরে ফেলে। আমার মেয়েটার এমন অবস্থা কিভাবে হলো বাপ? আর গালে এত দাগ কিসের? তামিম চোখ বন্ধ করে ফেলে। বলার মতো কোনো ভাষা নেই তার কাছে। আর গালের দাগগুলো তো তারই দেওয়া, এত সহজে তো যাওয়ার নয়। আম্মা, দাগগুলো আমার দেওয়া। তামিম আয়েশা সরকারের কোলে মাথা রেখে বসে পড়ে। এত বড় দামড়া ছেলে, যদি কাঁদিস আমার মান থাকবে? আয়েশা সরকারের কোলে কাঁদে না, কাঁদাই। আমি তো ওর দিক বুঝি নাই আম্মা। ও যদি সুস্থ হয়ে আমাকে ছেড়ে চলে যায়, কখনো যদি মনে হয় ওর এই অবস্থার জন্য আমিও দায়ী, তখন আমি ভার্সিটিতে পড়তাম, তোর বাপ 13টা থাপ্পড় দিয়েছিল আমাকে।
আয়েশা সরকারের কথা শুনে তামিম মাথা উঁচু করে তাকাই তার দিকে। জাওরামিতে পিএইচডি করেছিল তোর বাপ, অবশ্য আমার হাতেও 17টা খাইছে। কই, আমি তো তারে ছাইড়া যাই নাই, সেও আমারে ছাড়ে নাই। আর শুভ তোরে ছাড়তো না, ভালোবাসি খুব। তামিম নিজের মাথা নিচু করে ফেলে। মায়ের মুখে নিজের আর তার বইয়ের ভালোবাসার কথা শুনতেও কেমন যেন লাগে তার। বিষয়টি আয়েশা সরকারও বুঝতে পেরে হেসে উঠছে। তুই আয়েশা সরকারের বলা, বাঘিনীর পেট থেকে জন্ম তোর। এইভাবে কাঁদলে হবে না বাপ। লোকে বলে ছেলেটা তার বাবার মতো হয়, কিন্তু তুই 60% আমার মতো আর 20% তোর বাপের মতো হইছস। আয়েশা সরকারের কথা শুনে তানভীর সরকার তার পাশে বসে। বাকি 20% কার মতো হয়েছে গিন্নি? বলতে পারি না কর্তা, খোঁজ নিতে হবে। গিন্নি! তানভীর সরকার মুখ ভারী করে তাকায় আয়েশা সরকারের দিকে। আয়েশা সরকারও বেশ মজা নেই এই বিষয়টির। তামিমের মনে একটু হালকা হয়। লোকে ঠিকই বলে, মা বাবা যখন সন্তানের পাশে থাকে তখন আর কোনো কিছুই তাকে থামিয়ে রাখতে পারে না। সুভার রুমে আছে, যা, আমি খাবার পাঠাচ্ছি। জি আম্মা। তামিম উপরে উঠে যায় আর তার পঞ্চপাণ্ডব যে যার রুমে। নিচে শুধু তানভীর সরকার আর আয়েশা সরকার ছিল। আয়েশা সরকার উঠে কিচেনে যেতে থাকে, ঠিক তখনই হাতে টান পড়ে। আয়েশা! জি কর্তা। আপনি এখনো বাঘিনী আছেন? সীতাবাঘের বউ বাঘিনী, বিষয়টা কেমন অদ্ভুত না কর্তা? তানভীর সরকার মুচকি হেসে ওঠে। আয়েশা সরকার কিচেনে যেতে থাকে। তানভীর সরকার এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আয়েশা সরকারের যাওয়ার দিকে। আমি তানভীর সরকার, এককালে ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা আমার পায়ে থাকতো। মাফিয়াদের গডফাদার ছিলাম আমি। এখন বইয়ের জন্য ভেজে বিড়াল হয়ে গেছি। তামিমা সেখানে আমারও অংশ, সেও ঠিক ঠান্ডা হবে। কথাটি বলে তানভীর সরকার ফ্রেমওয়ালা মোটা চশমাটি খুলে ফু দিয়ে আবারও করে ফেলে। তামিম রুমে এসে দেখে সুভা কোথাও নেই। ও হয়তো ওয়াশরুমে। তামিম ডোর লক করে ওয়াশরুমে গিয়ে দেখে সেখানে সুভা নেই। তামিম বাইরে এসে সোজা বারান্দায় চলে যায়। সেখানে গিয়ে তার প্রাণে প্রাণ ফিরে আসে। সুভা চুপচাপ ফ্লোরে অন্ধকার বারান্দায় নাইট স্যুট পরে বসে আছে আর আকাশের দিকে তাকিয়ে আছে। তামিম যে সোজা সুভার পেছনে আর তার কোমর ধরে তাকে কোলে বসিয়ে দেয়। তামিম, ঘুম? সকাল থেকে কোথায় ছিলেন? পাত্তা দিলেন না আজকে? সামিম সুভার কথা শুনে বুঝতে পারে ইঞ্জেকশনের প্রভাব কেটে যাচ্ছে। সুভা তামিমের সাথে আছে 3 দিন যাবৎ, আর এই 3 দিনে কোনো ইঞ্জেকশন পুশ করা হয়নি তার শরীরে। এখন ধীরে ধীরে শরীরের কোষগুলো সচল হয়ে উঠবে। তামিম চুপচাপ বসে থাকে, কি বলবে কিছু বুঝে উঠতে পারে না। সুভা যে 1 ঘন্টা 30 মিনিট যাবৎ তামিমের সাথে এসেছে সেটাও তার মনে নেই। সবটাই গতকালকের ঘটনা তার কাছে। তামিমকে চুপ থাকতে দেখে সুভা আবার বলে উঠছে, বিয়ের আগে কত পিছু পিছু ঘুরতাম, এখন তো পাত্তাই পায় না। মুরগি ধরার আগে শিয়াল ওসব করেই। সুভা তামিমের শরীরের সমস্ত ভার ছেড়ে দিয়ে বসে। শিয়াল যদি এত হট হয়, মুরগি হতে সমস্যা কোথায়? শালার জিন্দেগি, তোর সাথে কথা বলা যাবে না। আপনার থেকেই ট্রেনিং প্রাপ্ত। তামিম কিছু না বলে সুভাকে উত্তপ্ত করা শুরু করে। তামিম প্লিজ না, তুমি শুরু করেছো বেবি। শয়তান সরকার, শয়তান সিমরি, রুমে চলো। না। তামিম সুভাকে কোলে নিয়ে রুমে চলে যায়। সুভা হাত পা চড়াচড়ি করলেও তামিম শোনে না তার কথা। তামিম, কথা কম কাজ বেশি, মানে 19-20। তামিম না। হ্যাঁ, তামিম। সুভাকে আর কিছু বলতে না দিয়ে তামিম মত্ত হতে থাকে সুভার মাঝে। প্রায় সারা রাত ধরে চলতে থাকে তামিমের অত্যাচার। সুভা বাধা দিয়েও তামিমকে আটকাতে পারে না। সারা রাত সুভাকে বিরক্ত করার পর একটু দেরি করে ঘুম ভাঙে তামিম আর সুভার। সুভা তামিমকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকে। তামিমকে ঘুম ভাঙে অনেকক্ষণ আগেই, কিন্তু ঘুমন্ত সুভাকে দেখে আর ডাকে না তামিম। সারা রাত তামিম সুভাকে এতটাই জ্বালাতন করে যে শেষ রাতে সুভা বাধ্য হয়ে কাবাডে লুকিয়ে পড়ে। সুভা, মাই লাভ, মাই পরি, এভাবে দুষ্টুমি করো না, প্লিজ বাইরে আসো। ড্যাডি নিডস ইউ। নো প্লিজ মাই বেবি গার্ল। আসবো না আমি, আপনি কলিকাতা হারবাল খেয়েছেন। আমি 3 অবধি গুনবো, গুনতে থাকুন, আসবো না আমি। 1, 2, 3। তামিম 3 বলার আগে সুভা কাবাডের লক খুলে দেয় আর তামিম সুভার হাত ধরে এক টান দিয়ে খুব শক্ত করে সুভার কোমর চাপড়ে ধরে। এত পালিয়ে বেড়াও কেন সকাল? ভালোবাসতে ইচ্ছে করে তো। আপনি ভালোবাসেন কম, কষ্ট দেন বেশি। তামিম সরকার ভালোবাসবে আর তুমি কষ্ট পাবে না, এটা তো পসিবল না বেবি। আই হেট ইউ, আই হেট ইউ ট্রু। তামিম কাবাটির সাথে চেপে ধরে সুভাকে। সুভার নিঃশ্বাস ওঠানামা করতে থাকে। এমনিতে তামিম সুভার 12টা বাজিয়ে রেখেছে, তাও যেন মন পড়ছে না তার। রাত প্রায় শেষের দিকে, তাও তামিম সেই একই মোড়ে আছে। কেন যে টিচ করতে গিয়েছিলাম সেটা আগে ভাবা উচিত ছিল জান। আপনি সিরিয়াস করেছেন আর আমি মোড়ে চলে এসেছি। নাও হ্যান্ডেল মি বেবি। আই কান্ট তামিম, প্লিজ ছেড়ে দিন এবার। পসিবল না। তাম। সুভার মুখের কথা আর বাইরে আসলো না। তার আগে তামিম আবারও মোড়ে চলে আসলো, দখল করে নিল সুভার ওষ্ঠ যুগল। এক হাতে শক্ত করে সুভার হাত দুটো ধরে রেখেছে আর এক হাতে সুভার কোমর।
বেশ অনেকক্ষণ পর তামিম সোফার ওষ্ঠযুগল ছেড়ে একটু একটু করে পুরো গলায় চুমু দিতে থাকে। চোখ বন্ধ করে ফেলে সোফা। তামিমকে আটকানো তার দ্বারা সম্ভব নয়। সোফা চুপচাপ সহ্য করতে থাকে তামিমের পাগলামো। খুব জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে। সুভার নিঃশ্বাসে তামিম আরো মত্ত হতে থাকে সুভার মাঝে। রাতের শেষে তামিম শান্ত হয়। চুপচাপ সুভাকে ধরে শুয়ে থাকে। দুজনের মুখে কোনো কথা নেই। সুভা তো রাগে ফুলতে থাকে। তামিম সুভার এই রাগান্বিত মুখমণ্ডল দেখে ইচ্ছে করে সুভাকে টিচ করে। যাই বলো, কুদরতি পানের কামাল আছে। তোমার গাল কেমন লাল হয়ে গেছে, তাও আটা ময়দা ছাড়া। সুভার রাগে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। ও জান, উফু, তুমি জানো তামিম সরকারের চরিত্র ফুলের মতো পবিত্র। হ্যাঁ ভাই, সেজন্যই বউ হসপিটালে যাই। দিন দিন তুমি আমার মতো ঘাটতারা হয়ে যাচ্ছ না? সঙ্গদোষী লোহা ভাসছে। হ্যাঁ, আপনার দোষে আমি ভাসতেছি। তামিম সুভার কোমর ধরে তাকে নিজের উপরে নিয়ে নেয়। কি করছেন তামিম? তোমাকে আর একটু দোষে ভাসাচ্ছি। কুত্তা, বিলাই, বান্দর। আই এম ইউর পার্সোনাল ডগ বেবি। সি তামিম, আই লাভ ইউ পরি, আই হেট ইউ। তামিম খুব শক্ত করে সুভার কোমর ধরে রাখে। তাকে নড়াচড়া করার মতো কোনো স্পেস দেয় না। সুভা প্রথমে অনেক নড়াচড়া করে, তারপর শান্ত হয়ে তামিমের বুকে শুয়ে পড়ে। তামিমও গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। সকালবেলা তামিম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার দিকে, তারপর সুভার কপালে চুমু দেয়। একটা মানুষ তার বুকে কতটা কুনজরে দেখতে পারে, এটা নিজেকে না দেখলে বুঝতামই না। তাই বলে মুখে পিম্পল কেন বের হচ্ছে? সুভা ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকে তামিমের দিকে। মানুষ ঠিকই বলে, বন্দুকের গুলি আর স্বামীর বলি নারী জাতি কখনোই মিস করে না। ঘুমিয়ে ঘুমিয়ে হলেও শুনে। স্বামী এত শয়তান হলে করণীয় কি? আমি শয়তান? না, তার নানা সুভার বাচ্চা। তামিম সুভাকে সুরসুরি দিতে থাকে, আর সুভা তামিমকে থামানোর চেষ্টা চালিয়ে যায়, কিন্তু কোনো লাভ হয় না। ইতিহাস সাক্ষী থাকবে তামিম সরকার কিসের। বউ অসুস্থ থাকার পরও 19-20 করতে ভুলেনি তামিম সরকার। তামিম চোখ বন্ধ করে ওপরে তাকাই। হে খুদা, কি জিনিস পাঠাইছো জীবনে! কথায় কথায় স্বামীকে অপমান করে টিভি সিরিয়ালের নায়িকাদের মতো। জীবন মানে জি বাংলা, শালার জিন্দিগি। সুভা খুব জোরে জোরে হাসতে থাকে তামিমকে রাখিয়ে। বুঝছি রাতের ডোজ কম হয়ে গেছে। সুভা একদম চুপসে যায়, আর কোনো কথা বলে না। তামিম যদি আবার মুড়ে চলে আসে তাহলে মুশকিল। আজকে আর ঘর থেকে বের হওয়া যাবে না তার। তামিম সুভার চুপসে যাওয়া দেখে বুঝে যায় ওষুধ কাজে দিয়েছে। অবশেষে তার বউকে চুপ করাতে পেরেছে। তামিম উঠে সুভাকে নিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। বাথটাবে সুভা তামিমের কোলে চুপচাপ বসে থাকে। তামিম, জি পড়ি, একটা কথা জিজ্ঞেস করলে রাগ করবেন? তোমার ক্ষেত্রে আমার রাগ আসে না পড়ি। সেদিনটা থেকে আমি ড্রাগ রোম্যান্সের জন্য হসপিটালে অ্যাডমিট হয়েছিলাম। ওহো, তাহলে আজ কেন হলাম না? হলে খুশি হবা? না না, এমনি বলছিলাম। তুমি চাইলে এখনই তোমাকে আমি হসপিটালে পাঠাতে পারি। তামিম সরুন, আমার গোসল হয়ে গেছে। আমার হয়নি। আজকে না হয় ব্রেনে হালকা সমস্যা হয়েছে, কাল যে পুরোপুরি পাগল হয়ে যাবে না তার গ্যারান্টি কি ভাইজান? আর তামিমের বয়স কত? 28 বছর মাত্র। একটা চালচুলোহীন অভিভাবকবিহীন পাগল। পুরো কথাটি শেষ করার আগে পরপর দুটি গুলি চলার ফলে ওপরের বিশাল ঝাড়বাটিটি ফ্লোরে আছড়ে পড়ে। উপস্থিত সকলের মাঝে ভয় বাসা বাঁধে। সকলে বুঝে যায় এখন কে আসতে চলেছে ভেতরে। তন্মী বেগম শুকনো ঢোক গিলে সদর দরজা দিয়ে হাতে লাইসেন্সধারী পিস্তল নিয়ে চোখে চশমা দিয়ে ভেতরে আসতে থাকে তামিম, সাথে তার পঞ্চপাণ্ডব। তামিমের হাঁটার গতি বলে দিচ্ছে আজকে আবারও আরশিনগরের রক্তের বন্যা বইবে। তন্মী বেগম কল্পনাও করতে পারেননি এখন তামিম আসবে। তামিম এসে তন্মী বেগমের সামনে দাঁড়াই। আমি তামিম সরকার, আইন মানি না, আইন তৈরি করি। আর আমার আইন এটাই বলে, যে আঙুল আমার বইয়ের দিকে উঠেছে সেই আঙুল কেটে কুত্তা দিয়ে খাওয়াতে হবে। তামিমের কথা শুনে তন্মী বেগম মোটামুটি ভয় পেয়ে যায়, কারণ তন্মী বেগম খুব ভালো মতোই জানেন তামিম কখনো বয়স বা আত্মীয়তার খাতিরে কাউকে ছেড়ে দেয় না। আর সুভার ব্যাপারে হলে তো আরো আগেই নয়, কিন্তু তামিম তো কখনো কোনো মেয়ের গায়ে হাত তোলে না। আর যাই করুক, নিজের ফুপিকে তো আর মেরে ফেলবে না। পরক্ষণেই তন্মী বেগম তানভীর সরকারের দিকে তাকায়। না, কোনো ভয় নেই। তামিম আর যাই করুক, তার ভাইয়ের সামনে তো আর কিছু করার সাহস পাবে না। আর এই সুযোগে যদি একবার বাপ ছেলের মধ্যে আগুন লাগানো যায় তাহলে তো কোনো কথাই নেই। দেখেছেন ভাইজান, শেষমেশ একটা মেয়ের জন্য সে শুধু একটা মেয়ে না, আমার আমানত। আমিও অভিভাবক। খুব জোরে গর্জে উঠে তামিম। এতদিন পর আবারও সে চিরচেনা তামিমের দেখা মিলল। তামিম রাগান্বিত হয়ে নিজের কক্ষে যাওয়ার জন্য সামনে পা বাড়ায়। সিঁড়ির কাছে যেতেই আবারও তন্মী বেগমের কথা তার কানে ভেসে আসে। শেষমেশ একটা পাগলের সাথে সংসার করবি তুই তামিম? সোভাকে পাগল বলায় রাগে তামিমের কপালের রগগুলো দাঁড়িয়ে যায়। সিঁড়ির পাশে রাখা বড় ফুলদানিটি হলরুমের বিশাল টি টেবিলে ছুঁড়ে মারে। তন্মী বেগম ভয়ে ভাইয়ের একদম পেছনে চলে যায়।
খুব জোরে হুঙ্কার দিয়ে ওঠে তামিম। চুপ, একদম চুপ। আমার বউ পাগল হোক, লোলা হোক, ল্যাংড়া হোক, প্রতিবন্ধী হোক, আমি ওকে নিয়েই সংসার করব। এখন কি জান দিবি ওর জন্য তুই তামিম? তামিম তন্মী বেগমের একদম সামনে এসে দাঁড়ায়। বউয়ের জন্য জান দিতেও পারি, বউয়ের জন্য জান নিতেও পারি। তামিমের কথা এবার পুরোপুরি চুপ হয়ে যায় তন্মী বেগম। তামিম চোখ মুখ শক্ত করে আবার উপরে যেতে থাকে। যাওয়ার সময় আবারও পেছনে ফিরে তাকাই। আপনাকে কবে মারতে হবে বললেন ফুপি? আমি সুন্দর মতো আপনাকে বড় পারে টিকিট ধরাই দিব না। তামিমের ঠান্ডা মস্তিষ্কের ভয়ঙ্কর হুমকি শুনে আর কিছু বলার মতো সাহস হয়ে ওঠে না তন্নি বেগমের। তামিম মাঝিরিতে যেতে আবারও ডাক পড়ে তার, তামিম। তানভীর সরকারের ডাক শুনে তামিম পেছনে ফিরে তাকাই। মুখে হাসি ফুটে ওঠে তন্নি বেগমের। না, সে এবার আর হেরে যায়নি। এখনই বাপ ছেলের মধ্যে যুদ্ধ লাগলো বলে। জি আব্বাজান। সুবামা আপনার মায়ের রুমে আছে, সেখানে যান আপনি। তামিম মাথা নেড়ে ওপরে উঠতে থাকে, কিন্তু এক অদ্ভুত রকমের শান্তি বয়ে চলে তার মনে। পৃথিবী এই দিক থেকে ওই দিক গেলেও তামিমের আব্বাজান তার সাথে আছে, এটাই হলো সব থেকে বড় বিষয়। তামিম উপরে উঠে আবারও পিছু ফিরে তাকাই। আব্বাজান। তানভীর সরকার উপরে একটা হাসি দিয়ে ওপরে তাকাই। আই লাভ ইউ ফ্রম সুভার স্বামী। ছেলের কথা শুনে তানভীর সরকারের হাসি আরো বেড়ে যায়। আই লাভ ইউ টু ফ্রম আয়ুষের স্বামী। তামিম এবার উড়ন্ত চুমু তার আব্বাজানকে দিয়ে সুভার উদ্দেশ্যে যেতে থাকে। তানভীর সরকার এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের যাওয়ার দিকে। আজকে তানভীর সরকার খুব খুশি, কারণ তার ছেলে একজন প্রকৃত স্বামী হতে পেরেছে, যেমনটা সে নিজে ছিল তার যুবক বয়সে। তানভীর সরকারের দাপটে আয়েশা সরকারকে যেমন কেউ কিছু বলতে পারতো না, ঠিক তেমন এখন তামিমের জন্য সুভাকে কেউ কিছু বলতে পারে না। গর্বে তানভীর সরকারের বুক ভরে যায়। একটু আগের কথা, তামিম দুপুর অব্দি বাসে থাকে সুভার সাথে। তাকে খুব নজরে নজরে রাখে তামিম, কারণ ডাক্তার বলেছিল ইনফেকশনের প্রভাব কেটে যাওয়ার পর থেকেই সুভার শরীরের অবশভাবও কেটে যাবে। অসহ্য ব্যথা হবে সারা শরীরে, কোষ সজাগ হওয়ার সাথে সাথে মস্তিষ্ক চলবে অসহ্য ব্যথা আর ভুলে যাওয়ার প্রভাব। তামিম ঠিক করে সে নিজে থেকে ডাক্তারের কাছে যাবে। সুভাকে ওর সাথে নিবে না, যতদিন লুকাতে পারে সে সুভার থেকে ততদিন লুকিয়ে রাখবে। পরে সুভা জানলেও মোটামুটি সুস্থ হয়ে যাবে। তামিম সারা সকাল সুভার সাথে থেকে দুপুরের দিকে বের হয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে, সেখান থেকে সোজা পার্টি অফিসে। তামিম সুভাকে সারা দুপুর ঘুমিয়ে থাকতে বলে যায়। যতক্ষণ সুভা ঘুমিয়ে থাকবে ততক্ষণে তামিমের কাজ শেষ হয়ে যাবে আর সেও তাড়াতাড়ি চলে আসতে পারবে। কিন্তু বিপত্তি বাধে তামিমের ফুপিকে নিয়ে। এমনিতেই সুভার সাথে তামিমের বিয়ের ফলে তার এতদিনের স্বপ্ন শেষ, তার উপরে তামিম সুভাকে চোখে হারায়। সে এত কিছু করেও নিজের মেয়ের সাথে তামিমের বিয়ে দিতে পারলো না। তামিম নামকরা একজন নিউরোলজি প্রফেসরের সাথে কথা বলতে চাই। সুভার সমস্ত দিক নিয়ে সে খুব শুকনোভাবে পদক্ষেপ ফেলতে চায়। তামিম চাইলে ডাক্তারকে তুলে এনে সবকিছু করতে পারত, কিন্তু তামিম আর পাঁচটা সাধারণ স্বামীর মতোই তার বউয়ের জন্য পরিশ্রম করতে চাই। তামিম অনুভব করতে চাই অন্যান্য স্বামীরা কিভাবে তাদের বউয়ের অসুস্থতার সময় পরিশ্রম করে। সবকিছু যখন ঠিক চলছিল তখন হঠাৎ করে সুভার কালো হয়ে দুজনে বাড়িতে আসছে। তানভীর সরকারের বোনের মেয়ে আর পানিমন্ত্রীর মেয়ে সরকার বাড়ি। তোমরা এই ভর দুপুর বেলা? আসলে আমি এদিক দিয়েই যাচ্ছিলাম তো, তাই ভাবলাম ঘুরে আসি। তা ভালো করেছো, বসো, তুমিও বসো। জি আন্টি। আয়েশা বেগম ছন্দা আর মনিকাকে বসতে বলে সার্ভেন্টের কিচেনে যেতে বলে, আর নিজেও তানভীর সরকারের কাছে চলে যায় তার কাগজগুলো দিতে। আয়েশা বেগম ওপরে যাওয়ার 10 থেকে 12 মিনিট পর সুভা নিচে নেমে আসতে থাকে। সারাক্ষণ রুমে থাকা যায় নাকি? সুভা নিচে নামতেই তারা দুজন একজন আরেকজনকে চোখাচোখি করে। ভাবি। ছন্দাটাকে সুভা হলরুমের দিকে তাকায়। সেদিনের এত কিছুর পর যে ছন্দা সুভাকে এত সুন্দর করে ডাকবে সে কল্পনাও করেনি। সুভা 7 পাঁচ না ভেবে খুশি মনে চলে যায় হলরুমে। সুভা যেতে ছন্দা তাকে জড়িয়ে ধরে। কিছুটা বিব্রত হয় সুভা। ছন্দা তাকে হঠাৎ করে জড়িয়ে ধরবে এটা সে কল্পনাও করেনি, কিন্তু সুভা তাকে কোনো সন্দেহ করে না। মানুষ মাত্রই পরিবর্তনশীল, পরিবর্তন হতেই পারে। সুভা খুশি মনে তাকে জড়িয়ে ধরে। ভাবি, তুমি কিছু মনে করনি তো আমার সেদিনের ব্যবহারের জন্য? সুভা মুখে হালকা হাসি টেনে বলে, না, আমি কিছু মনে করিনি, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমাকে পছন্দ করো না। না না, এমনটা নয়। তাহলে এই চকলেটটা নাও। ছন্দা হুট করে সুভার মুখের সামনে চকলেট ধরে। সুভা কিছু বলতে যাবে তার আগে পুরো চকলেটটি সুভার মুখের ভেতরে ঢুকিয়ে দেয়। সুভা খানিকটা অবাক হয়। এভাবেই হুট করে চকলেট দিয়ে কি সরি বলে। তারপরে মনে কিছু সন্দেহ রাখে না। এক একজনের পার্সোনালিটি এক এক রকম, তাই সবাইকে নিজের সাথে গুলিয়ে ফেলা ঠিক হবে না। ভাবি, পরিচয় করিয়ে দিই, ও আমার ফ্রেন্ড মনিকা। মনিকা নিজ থেকে এসে সুভার সাথে হাত মেলায়। সুভাও খুশি মনে তার সাথে হাত মেলায়। কিছুক্ষণ পর সুভা অনুভব করে তার মাথা কেমন যেন করছে, ঠিক বলতে পারছে না সে। পরক্ষণে মনিকা জেদ ধরে সুভার হাতে চা খাবে। সুভার হাতে রান্নার প্রশংসা সে নাকি অনেক শুনেছে। সুভা মনিকার কথা শুনে একটু চিন্তায় পড়ে যায়। ধরতে গেলে তো সে তেমন কিছু রান্নাই করেনি।
তাহলে তার রান্নার প্রশংসা হলো কিভাবে? হয়তো তামিমই আগ বাড়িয়ে সবাইকে জানিয়েছে। সুভা হালকা হেসে কিচেনে চলে যায়। আমার থেকে তামিমকে কেড়ে নেওয়ার ফল আজকে ছোট লোকের মেয়ে বুঝবে। মনিকার কথা শুনে ছন্দা তার দিকে তাকাই আর একটু হাসার চেষ্টা করে। সত্যি তো, এটি যে ছন্দা নিজেও তামিমের বউ হতে চেয়ে হয়নি, এখন মনিকাই তার একমাত্র ভরসা। সুভা কিচেনে যেয়ে সার্ভেন্টদের বলে নাস্তা দিতে আর সে নিজে চা বানাবে। সার্ভেন্টরা প্রথমে না করলেও পরে সুভার জোরে জোরিতে রাজি হয়ে যায়। কিন্তু তাদের মনেও ভয় ছিল, যদি তামিম জানে তাহলে তাদের আর শেষ রক্ষা হবে না। সুভা 5 জনকে বের করে দেয়, নিজের মন মতো কাজ করতে থাকে। ভাবি, তোমরা এখানে এলে যে, কিছু দরকার ছিল? সার্ভেন্টদের বলতে। আসলে ভাবি, আমরা একটু একান্তে সময় কাটাতে এসেছি। সুভা তাদের কথায় একটু আনইজি ফিল করে। কিচেনে একান্তের সময় কি কাটাই, তার উপর হালকা হাসি দিয়ে নিজের মনের অবস্থা আড়াল করার চেষ্টা চালিয়ে যায়। ভাবি, চা তো হয়ে এসেছে, দাও আমি হেল্প করি। না না, আমি করছি। ছন্দা রীতিমতো জোরাজোরি লাগায় সোফার সাথে, কিন্তু শোভা তার কথায় সায় দেয় না। সে নিচ থেকে কাপে চা ঢেলে মনিকাকে দিতে যায়। এই নিন, দিন ভাবি। মনিকা কাপটি না ধরে ছেড়ে দেয় আর তার ড্রেসে কিছুটা চা পড়ে যায়। শোভা একটু ভয় পেয়ে যায় হঠাৎ চায়ের কাপটি পড়ে যাওয়াতে। সরি আমি। আহ! খুব সজোরে ছোবার গালে চড় বসিয়ে দেয় মনিকা। তাল সামলাতে না পেরে গরম চায়ের কেটলির উপরে হাত পড়ে সুভার। প্রায় অর্ধেক অব্দি চা হাতে পড়ে যায় সুভার। ছোট লোকের বাচ্চা, আমার এত দামি ড্রেস নষ্ট করে দিলি? মনিকা ইচ্ছে করে চায়ের পুরো কেটলিটা সুভার গায়ে ফেলে দেয়। পরক্ষণে ছন্দা মনিকাকে ইশারা করে আর তারা দুজনের ফ্লোরে পড়ে যায়। ভাবি সরি, আমাদের কিছু বলো না, সরি ভাবি। মনিকা আর ছন্দা রীতিমতো দক্ষ অভিনেত্রীর মতো নাটক শুরু করে দেয়, কারণ আয়েশা সরকার আর তানভীর সরকার কিচেনের দিকে আসছিল। তাদের থেকে তারা দুজনে ফ্লোরে পড়ে যায়। অপরদিকে সুভা নিজের হাত ধরে কাঁদতে থাকে জোরে জোরে। কি হয়েছে, এসব কি সুভা মা? আয়েশা বেগম তাড়াতাড়ি করে সুভার কাছে চলে যায়। মনিকা আর ছন্দাকে তেমন একটা পাত্তা দেয় না উনি। আয়েশা বেগম তাড়াতাড়ি করে সুভার হাত পানিতে ধরে। সুভা প্রচুর কাঁদতে থাকে। সার্ভেন্টরা বরফ এনে দেয়। আয়েশা বেগম সুভার হাতে বরফ ধরে, তাও জলা কিছুতেই কমে না। অন্যদিকে মনিকা আর ছন্দার নাটকও থামে না। তারা পুরো বাড়িতে জানিয়ে দেয় যে সুভা রাগের বসে তাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আর নিজের হাতেও গরম চা ইচ্ছে করে ফেলেছে। তাদের ভাষ্য মতে সুভা পুরোপুরি নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। আয়েশা বেগম তাদের তেমন একটা পাত্তা না দিয়ে সুভাকে নিজের রুমে নিয়ে যায় আর তারা দুজন নিজেই নিজেদের নাটক চালিয়ে যায় তানভীর সরকারের সামনে। তাদের এই নাটক আরো জমজমাট করতে তালে তাল মিলাতে হাজির হয় তন্নি বেগম। বর্তমান তামিম সোজা তার মায়ের কক্ষের সামনে গিয়ে দরজায় কড়া নাড়ে। যেহেতু তার মায়ের ঘর, অনুমতি ছাড়া প্রবেশ করা উচিত হবে না তার। তামিম কখনোই তার মা বাবার কক্ষে অনুমতি ব্যতীত প্রবেশ করেনি। 2-3 বার কড়া নাড়তেই ভেতর থেকে আয়েশা বেগম তামিমকে আসতে বলে। তামিম একপাশে আকাশ পরিমাণ সংশয় মনে নিয়ে ভেতরে প্রবেশ করে। তামিমের জন্য সব থেকে কষ্টের দিক হলো সুভার চোখে পানি। তামিম একদমই সহ্য করতে পারে না সুভা কাঁদবে কোনো কিছুর জন্য। তামিম ভেতরে ঢুকতে তার বুকটা ভারী হয়ে আসে। আয়েশা বেগম ইশারা করে চুপ থাকতে বলে তামিমকে। সুভা ঘুমিয়েছে মাত্র কিছুক্ষণ হয়েছে। তামিম একদমই সহ্য করতে পারে না সুভা কাঁদবে কোনো কিছুর জন্য। তামিম ভেতরে ঢুকতেই তার বুকটা ভারী হয়ে আসে। আয়েশা বেগম ইশারা করে চুপ থাকতে বলে তামিমকে। সুভা ঘুমিয়েছে মাত্র কিছুক্ষণ হয়েছে, একটু ঘুমালে হাতের জ্বালাও কমবে। তামিম এসে সোজা ফ্লোরে সুভার মুখ বরাবর বসে। খুব কেটেছে হয়তো সে, মুখ কেমন ফোলা ফোলা হয়ে গেছে, চুল দিয়ে হালকা মুখ ঢাকা। তামিম চুলগুলো সরাতে সুভার গালের থাপড়ের দাগ চোখে পড়ে তার। এই কয়দিনে তো তার দেওয়া থাপড়ের দাগগুলো কমেছে, আজকে আবার স্পষ্ট দেখা যাচ্ছে। তামিম খুব শান্তভাবে কিছুক্ষণ বসে থাকে, তারপর সুভাকে কোলে তুলে নেয়। বেয়াদবি নিয়ে না আম্মা, আপনার সামনে বউকে কোলে তুলছি। আয়েশা বেগম তামিমকে ইশারা করে বোঝাই সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। কোনো কথাই যেন মুখ দিয়ে বের হচ্ছে না তার, চোখগুলো ফুলে গেছে। হয়তো সুভার আর্তনাদ একটু বেশি ছিল, তাই নিজেকে ধরে রাখতে পারেননি উনি। তামিম সুভাকে নিয়ে নিজেদের কক্ষে চলে যায়। বিছানায় শুয়ে দেয় সুভাকে আর চুপচাপ তার পাশে বসে থাকে। তামিম সুভার পুরো শরীরে খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করা শুরু করে। তার অবর্তমানে সুভা কোথায় কোথায় আঘাত পেয়েছে সেটাই দেখা শুরু করে তামিম। গালে একটা স্পষ্ট দাগ, তারপর গলায় দেখে না, কোনো চিহ্ন নেই। পরক্ষণেই তামিমের চোখ হাতে। তামিম শুনেছিল সুভার হাত হালকা পড়েছে, কিন্তু এত বড় হাত যে পড়ে গেছে এটা সে জানতো না। হাতের অর্ধেক অংশ লাল, খুব লেগেছে হয়তো তার। সুভার হয়তো অনেক কষ্ট হয়েছে। নিজের অজান্তেই তামিমের চোখ দিয়ে পানি পড়তে থাকে আর জলগুলো শক্ত হয়ে আসে। কিছুক্ষণ পর তামিমের ফোনে দুপুরের সিসিটিভি ফুটেজ পাঠানো হয়। তামিম চুপচাপ ওয়াশরুমে চলে যায়। এখানে ভিডিও অন করলে সুভার কষ্ট দেখে সে নিজেকে ঠিক রাখতে পারবে না, তখন সুভারও খুব হালকা হয়ে আসবে। তামিম ওয়াশরুমে গিয়ে ফুটেজ অন করে দেখতে থাকে। সারা দুপুরে পুরো ঘটনাটার সামনে চলে আসে তার। তামিম নিজের চোখ বন্ধ করে ফেলে। কিছুক্ষণ পর বেসিনের আয়নাতে খুব জোরে ঘুষি মারে। রাগে ফুলতে থাকে তামিম। মাহির। জি ভাই।
আমার রঙ্গমঞ্চখানা খোলার সময় হয়ে গেছে। তামিম ফোন কেটে দিয়ে চুপচাপ বাইরে এসে সুপার সামনে বসে আর তার হাত ধরে। তোরা ছুঁয়ে কথা দিতেছি বউ, স্বামী তামিম সরকার কতটা ভয়ঙ্কর এটা পুরো আরশিনগর দেখবে।